দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, তো আমরা এখানে আজকে একটু স্টার্টিং এ বলে দিই, যারা নতুন হয়তো ভিডিওটা দেখবে তাদের জন্য বলে দিই। একটা মক টেস্ট নেওয়া হয়েছিল, মক টেস্টটা টেলিগ্রামে নেওয়া হয়েছিল। যারা যারা এখনো টেলিগ্রামে জয়েন তোরা করিসনি, টেলিগ্রামে জয়েন করে নিস। এখানে মক টেস্টটা নেওয়া নেওয়া হয়েছিল 36 নম্বরে মক টেস্ট, অর্থাৎ এমসিকিউ এসএ কিউ গুলো নেওয়া। এসএ কিউ বলতে এখানে 2 নম্বরের প্রশ্ন নয়, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ। আর এসএ কিউ, হ্যাঁ এসএ কিউ আছে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো টোটাল 36-এ পরীক্ষা নেওয়া হয়েছে। সেই 36-এর ভেতরে তোরা কত পেলি, যারা যারা আমাকে খাতা পাঠিয়েছিস তারা নিজেরাই একটু চেক করে নিবি, তাহলেই বুঝতে পারবি এটা। তো আমরা শুরু করছি, এটা দেখ। একের একেরটা প্রথমে বলছে যে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে। মাথায় রাখবি এখানে এটাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। মিশ্র অংশীদারি কারবারে আমাদের যেটা করতে হয়, আমি এখানে এক নাম্বার দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, 500 গুণ এখানে 9 করতে হবে, এবং তার নিচে আমরা করব হচ্ছে, সরি 500 নয়, 5,000 আছে। আর নিচে রয়েছে 6,000 গুণ 5। ঠিক আছে, এটা আমাদেরকে করতে হবে। এবার আমরা যেটা করব, যে কাটাকুটি এখানে যাচ্ছে, এটা 3টে করে শূন্য কেটে যাচ্ছে। আর কাটাকুটি যাচ্ছে 3 3 9, আর এটা হচ্ছে 3 2 6। 5-এর সাথে 5 কেটে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার 3:2 আসছে। ঠিক আছে, 3:2 যারা যারা করেছিস তারা নিজেরা একটু রাইট দিয়ে দিবি। 3:2 অপশন এ তে রয়েছে। 2 নম্বরেরটায় চলে আসছি, বলছে x³/x = 1 সমীকরণটির সমাধান হলো। এর সমাধান আমরা যদি করি, এখানে 2 দাগ দিয়ে আমি করছি, x³/x = 1, এটা আমরা যদি করি তাহলে কি হবে, x³ থেকে একটা x কেটে গেলে x² = 1 হবে। আর x এর মান তার মানে আমরা পাচ্ছি হচ্ছে +-1। ঠিক আছে, তাহলে +-1 আমরা কোনটাতে দেখতে পাচ্ছি, অপশন সি তে দেখতে পাচ্ছি। যারা যারা অপশন সি করেছে তাদেরটা একদম সঠিক উত্তর, তারা নিজেরা একটু দাগিয়ে নিবি বা রাইট দিবি। ঠিক আছে, কারণ সবার শেষে কিন্তু কমেন্ট করে জানাবি, যারা ইউটিউবে দেখছিস তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবি কে কত পেয়েছিস। ঠিক আছে, আর যারা গুগল মিটে রয়েছিস, মানে লাইভ করছিস, তাদেরকে তো আমি লাস্টে জিজ্ঞেস করে নেব। তো এটা হচ্ছে পরের প্রশ্নটা বলছে x° কোণে পূরক কোণ হলো। এটা একদমই সোজা, 3 দাগেরটা। পূরক কোণ মানে আমরা জানি দুটো টোটাল করে 90° হয়। তাহলে টোটাল করে যদি 90° হয়, তাহলে আমরা কি করব, জাস্ট 90° থেকে x° বিয়োগ করে দেবো। তাহলে 90° থেকে x° বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তেই রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 4-এরটা চলে আসছি, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তিত করে। আমরা জানি 1 ঘন্টায় পুরো একটা রাউন্ড আবর্তন করে, রাউন্ড মানে একটা পুরো গোল রাউন্ড আবর্তন করে। ঠিক আছে, তাহলে গোল রাউন্ড আবর্তন করলে কি হবে, 2π হবে। 2π মানে আমরা জানি হচ্ছে 360°। ঠিক আছে, 2π মানেই আমরা জানি হচ্ছে 360°। তা অপশন ডি তে রয়েছে। এটা কোষে দেখানোর কিছু নেই, জাস্ট অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে। 5 দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা যদি অর্ধেক করা হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমাদের এখানে করতে হবে 5 দাগেরটা, যে আর এর যে মানটা সেটাকে আমরা 2r এ ধরে নেব। ঠিক আছে, এখানে যেহেতু বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, ঠিক আছে, তাহলে এখানে আটটা আমরা দ্বিগুণ ধরে নিলাম, আর এইচ যেটা রয়েছে সেটাকে আমরা অর্ধেক করে দিলাম, h/2। ঠিক আছে, তাহলে একটা 2r করলাম, একটা h/2 করলাম। এবার আমরা যদি সূত্র ফেলে দিই, 2πrh হচ্ছে মেন সূত্র, 2πrh এটা হচ্ছে মেন সূত্র। তাহলে 2 বসবে, পাই বসবে, আর এর জায়গায় আমরা লিখতে পারি 2r, আর এইচ এর জায়গায় লিখতে পারি h/2। এবার এটাকে যদি তোরা কাটাকুটি করিস তাহলে দেখবি এটা পেয়ে যাবি, খুব ইজিলি অঙ্ক হয়ে যাবে। 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2πrh।
তাহলে 2πRh মানে কি আগে যা ছিল এখনো তাই আছে, ঠিক আছে, মানে আগে তো এটা ছিল আর এখন এটা বেরোলো, তার মানে সেম টু সেম দেখতে, অর্থাৎ সমান হবে, ঠিক আছে, এটা সমান অ্যান্সার হবে যেটা এতে রয়েছে। 6 দাগেরটা আমরা চলে আসছি। 6 দাগেরটা বলছে এই সংখ্যাগুলোর তথ্যেই 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পেত। তা প্রথমে 35 ধরে যদি আমরা মধ্যমা বের করি, তাহলে 35 ধরে মধ্যমা বের করার শর্টকাট নিয়ম আমি তোদেরকে বলেছিলাম, 30 কেটে দেবো, ঠিক আছে, এটা 30 কেটে যাচ্ছে, 30-এর সাথে 40 কেটে যাচ্ছে, 34-এর সাথে 39 কেটে যাচ্ছে, 35-এর সাথে 38 কেটে যাচ্ছে, এখানে 36 আর 37 পড়ে রয়েছে, অর্থাৎ 36 আর 37 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কত বেরোবে, 36 37 মানে 73, 73 বেরোবে, আর 73-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 36.5 বেরোবে, ঠিক আছে, 36.5 বেরোচ্ছে। এবার বলেছে 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে করতে হবে। তাহলে অঙ্কগুলোর মধ্যে ধরে নে 35টা নেই, আমি 35টাকে কেটে দিলাম, ধরে নে 35টা নেই। তাহলে এবার প্রশ্ন করেছে যে কিভাবে আমরা করব, দেখে নে, 35 না থাকলে 30-এর সাথে 40 কেটে গেল, 34-এর সাথে 39 কেটে গেল, 36-এর সাথে 38 কেটে গেল, তার মানে 37 পড়ে থাকে। তাহলে মধ্যমা কত পড়ে থাকছে, 37। তার মানে এখন বেরোলো 37 আর আগে বেরিয়েছিল 36.5। এই দুটোকে যদি মাইনাস করিস মানে বিয়োগ করিস তাহলে অ্যান্সার চলে আসবে 0.5, যেটা অপশন ডিতে রয়েছে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যারা পরে জয়েন করলি তাদেরকে বলে দিচ্ছি, যারা যারা পরীক্ষা দিয়েছিস, যারা আমাকে কোশ্চেনের অ্যান্সার পাঠিয়েছিস পিডিএফ করে, তারা একটু মিলিয়ে নিবি, এখানে সব কিছু করা রয়েছে। যারা একটু লেট করে আসলি তারা ইউটিউব চ্যানেলে এটা পেয়ে যাবি, আমি আপলোড করে দেবো, এখন রেকর্ডিং হচ্ছে, এটা পেয়ে যাবি, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, ইউটিউবে দিয়ে দেবো, দেখে নিবি এর সলিউশনটা, ঠিক আছে। আপাতত মিলিয়ে নে যে সবগুলো ঠিকঠাক করেছিস কিনা, কারণ আমি লাস্টে নাম্বার জিজ্ঞেস করবো কে কত পেয়েছিস। আচ্ছা, শম্পা দত্ত কিছু জিজ্ঞেস করছিস, বল। শম্পা কিছু জিজ্ঞেস করছিস? আচ্ছা, কিছু যখন জিজ্ঞেস করছেন এটা বলে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এটা সবকটা দেখে নিলাম, দেখে নিবি কত পেলি। এটা 1-এর এ, 2-এর হচ্ছে সি, 3-এর হচ্ছে এ, 4-এর হচ্ছে ডি, 5-এর হচ্ছে এ, আর 6-এর হচ্ছে ডি, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। এবার আমরা যেটা করব, চলে আসছি হচ্ছে পরেরটায়, 2 দাগের গুলো আমরা করব এবার। 2 দাগের 1-এর প্রথমেরটা আমরা করব, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো আমরা এটা কি করে বের করব এটা একটু দেখে নে। এটা একদমই সহজ একটা অঙ্ক, 1 দাগ দিয়ে এটা করছি। এখানে হচ্ছে PNR বাই, এখানে আমরা 25 লিখতে পারি, এটা আই এর মান, আর আমরা সূত্র জানি হচ্ছে PRT/100। এখানে পি এর জায়গায় পি এর মানটা বের করতে বলেছে, তাই আমরা এখানে এক্স ধরলাম, গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে আর লিখলাম, আর টি এর মান এখানে বলে দিয়েছে হচ্ছে এন, বাই দিয়ে 100। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 25 আর এটা কাটাকুটি করবো, 25 4 25-এ 100, এন এন কেটে যাচ্ছে আর 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 কেটে যাচ্ছে, তার মানে এখানে আমরা পাচ্ছি এক্স এর মানটা হচ্ছে 4p, ঠিক আছে। তাহলে এখানে শূন্যস্থানে 4p যারা বসাবে তারা একদম সঠিক নাম্বার পাবে। আচ্ছা, কিছু জিজ্ঞেস করছিস বিকাশ? বিকাশ কি কিছু জিজ্ঞেস করছিস? আচ্ছা, চলে আসছি আমরা 2 দাগেরটায়। দেখ 2 দাগেরটা কি বলছে, এক্স কমা ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স কমা ওয়াই কমা জেড এর মধ্যে সম্পর্কটি হলো। তো আমরা কিভাবে সম্পর্ক বের করব দেখে নে। বলছে এক্স ভ্যারিজাস ওয়াই আমরা লিখতে পারি, এবং এক্স ভ্যারিজাস আমরা 1/z লিখতে পারি। তাহলে এই দুটোকে যদি আমরা মার্চ করে দিই, মার্চ করা মানে হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে
এটা কি হয়ে যাবে এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড হবে। ঠিক আছে, তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক এখানে লিখে দিবি। ঠিক আছে, এটাই হচ্ছে সম্পর্ক, এটা এখানে লিখে দিবি। এটা সম্পর্ক হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড হবে। চলে আসছি 3 দাগেরটা, বলছে উপবৃত্তাংশ যে কোনটা সেটা কিন্তু অলওয়েজ স্থূল কোণ হয়। এটা আমি লিখে দিচ্ছি স্থূল কোণ হয়। ঠিক আছে, এটা স্থূল কোণ হবে। 4 দাগেরটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে কোসেক থিটার মান কত আমাকে এটা বের করতে হবে। এটা একদমই সহজ অঙ্ক, 4-এরটা দেখিয়ে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখলাম। সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা কি করব, সাইন স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখলাম। এটাকে যদি স্কোয়ারে করি তাহলে 3/4 হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে বাদ দিয়ে আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - 3/4 এটা আমরা করতে পারি। এবার বাদ দিলাম সাইন স্কোয়ার যে থিটাটা রয়েছে এটাকে যদি আমরা বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 1/4। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটার মান আমরা পেয়ে গেলাম 1/4। তার মানে শুধু সাইন থিটার মান আমরা কি পেলাম 1/2 পাবো। তাহলে সাইন থিটার মান যদি 1/2 পাবো, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, সাইন থিটাকে উল্টে দিলেই তো হচ্ছে কোসেক থিটা হয়। তাহলে কোসেক থিটার মান 1/2 এর উল্টো হচ্ছে শুধু 2। তার মানে এখানে এই শূন্যস্থানে শুধু 2 বসবে 4 দাগেরটা। ঠিক আছে, 4 দাগের অ্যান্সার শুধু 2 হবে। চলে আসছি আমরা 5 দাগেরটা। দেখ 5 দাগেরটা বলছে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√π একক হলে এস এর মান কত। তো আমরা এটা কি করব, 5 দাগ দিয়ে দেখে নে। আমরা 5 দাগ দিয়ে এটা যেটা করব সেটা হচ্ছে এর প্রথমে সূত্রটা ফেলবো, এস ইকুয়াল টু 3πr²। ঠিক আছে, এস ইকুয়াল টু 3πr², এটা আমরা করে দিলাম। হ্যাঁ বিকাশ, কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারিস, অসুবিধা নেই। সমাধান করে করতে তো হবে অবশ্যই, নাহলে তার অ্যান্সারটা পাবি কি করে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসছি হচ্ছে দেখ পরেরটায় কি বলছে। এবার আমরা করব হচ্ছে যেটা সেটা দেখ 6 দাগেরটা বলছে এই সংখ্যাগুলো তথ্যের সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান জানতে চেয়েছে, যেটা বেশি বার আছে। তো এখানে দেখ 3 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 1 2 3 4 5। তাহলে 5 বার 3 আছে, তাই এখানে 3 লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থান। নেক্সট আমরা চলে আসছি, শূন্যস্থানগুলো হয়ে গেলে একটু মিলিয়ে নিবি যে তোরা কত পেয়েছি শূন্যস্থান থেকে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটাই দেখ, যেটা সত্য মিথ্যা। একটা জিনিস মাথায় রাখবি, শর্ট কোশ্চেন কিন্তু কোথাও রুলসে লেখা নেই যে করে দেখাতে হবে, কিন্তু তুই যদি না করিস তাহলে তুই বুঝবি কি করে যে ওটা অ্যান্সার হচ্ছে। যদি জানা থাকে, যদি প্রচুর প্র্যাকটিস করা থাকে যে স্যার এটার অ্যান্সার আমি জানি, তাহলে সেটা অ্যান্সার লিখে আসতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু অঙ্কটা যদি ক্যালকুলেশন না করিস তাহলে তুই বুঝবি কি করে যে এই অ্যান্সারটা বেরোবে। কিন্তু পরীক্ষায় কোনো লেনা দেনা নেই, পরীক্ষায় কোনো লেনা দেনা নেই যে এটা সলিউশন করতেই হবে। ঠিক আছে, কোনো মানে তুই যদি শুধু অ্যান্সার লিখে দিয়ে আসিস তাতেও 1 পাবি, আর যদি সমাধান করে দিয়ে অ্যান্সার লিখে আসিস তাতেও 1 পাবি। ঠিক আছে, মানে এক্সট্রা কোনো নাম্বার পাবি না যে সমাধান করলি বলে এক্সট্রা নাম্বার দেবে, ওরকম কোনো ব্যাপার নেই। সমাধান কেন করা হয়, যাতে অঙ্কটা একদম পারফেক্ট অ্যান্সার জানতে পারিস তার জন্যই। আর যদি তোর মুখস্থ থাকে তাহলে ঠিক আছে, ওটা তুই বসিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। 3 দাগের একেরটা দেখ, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। তো এটা আমরা কি করব, এটার মেন সূত্র আমরা জানি I ইকুয়াল টু PRT/100। এটা আমরা মেন সূত্র জানি I ইকুয়াল টু PRT/100। এবার এখানে পি এর মান আমরা বসিয়ে দেবো 100, তারপরে 10, তারপরে 1, আর বাই দিয়ে 100, 100 100 কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 10% পাচ্ছি। তাহলে 10% আমরা পাচ্ছি হচ্ছে সরল সুদে। এবার চক্রবৃদ্ধি সুদ যদি জিজ্ঞেস করে, চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে CI দিয়ে আমরা প্রকাশ করি।
তাহলে সিআই এর সূত্র তোরা জানিস, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন, আর মাইনাস দিয়ে আমরা 100 লিখতে পারি। ঠিক আছে, এখানে এন মানে এখানে 1 বছরের বলেছে তাই কিছু লিখলাম না। এবার 100 লিখলাম, গুণ দিয়ে এটা কাটাকুটি করলে কত হবে, 10 আর 11, 11/10 মাইনাস 100। তাহলে এটাকে আমরা যদি আরো কাটাকুটি করি, এটাকে যদি আরো আমরা কাটাকুটি করি, তাহলে 11 মানে 110 বেরোবে, আর তার থেকে 100 বিয়োগ, তার মানে 10% এটাতেও বেরোচ্ছে। এর থেকে প্রমাণ হচ্ছে যে আমরা জানি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরে সমান হয়। আমি এটা এক্সাম্পল দিয়ে জাস্ট করলাম, এটা করার কোনো প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, এমনিতেই আমরা জানি যে 1 বছরে সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদও তাই হবে, শুধুমাত্র 1 বছরের মানে প্রথম বছরটার ক্ষেত্রে। তো এখানে সুদের পার্থক্য 1 টাকা হচ্ছে না, সুদের পার্থক্য হচ্ছে শূন্য, শূন্য বেরোনো কথা, কিন্তু এখানে 1 দিয়েছে, এই কারণের জন্য এটা ফলস লিখবো। ঠিক আছে, মিথ্যা লিখবি বা ফলস আমি লিখলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফলস লেখাটা উচিতই নয়, মিথ্যাটাই লিখবি। এবার চলে আসছি হচ্ছে আমরা 2 দাগেরটা। দেখ এখানে বলেছে এর ব্যস্তানুপাত কি, এটা করা উচিত, মানে এটা কি হবে। তো দেখ আমরা এখানে কিভাবে করব, এক্স ওয়াই জেড যে রয়েছে এর ব্যস্তানুপাতটা, তার মানে 2 এর আমরা ব্যস্তানুপাত যদি করি 1/x হবে, 1/y হবে, আর 1/z হবে। তাহলে এটাকে দেখ এর লসাগু দিয়ে সবকটাকে গুণ করতে হয়। তাহলে 1/x কে গুণ করা যায় হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে, 1/y কে গুণ করা যায় হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে, আর 1/z কেও গুণ করা যায় হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে। এবার কি করবি বলতো, এক্স কেটে যাচ্ছে, তাহলে ওয়াই জেড থাকছে, ইস টু দিয়ে এটা পড়ে থাকছে এক্স জেড, আর এটা পড়ে থাকছে হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই রয়েছে ওয়াই জেড, তারপরে এক্স জেড, তারপরে এক্স ওয়াই, এটা একদম সত্য হবে। ঠিক আছে, যারা যারা সত্য লিখেছিস তারা নিজেরা একটু নাম্বার দিয়ে দিবি খাতায়, মানে যারা আমাকে খাতাগুলো পাঠিয়েছিস। 3 দাগেরটা দেখ, একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দ্বিগুণ ত্রিভুজের অতিভুজের সমান হবে। তো এটা আমরা কি করব, এখানে মেইন যে জিনিসটা বলেছে, যদি আমরা ছবিটা আঁকি, এই যে হচ্ছে একটা বৃত্ত, আর এখানে রয়েছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি এই যে সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে ব্যাস। ঠিক আছে, আর ব্যাস মানে আমরা জানি 2 গুণ ব্যাসার্ধ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই কারণের জন্য এটা আমরা সত্য বলতে পারি, এটা সত্য আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে পরিব্যাসার্ধের যদি দ্বিগুণ করি, মানে 2 দিয়ে যদি ব্যাসার্ধকে গুণ করি, তাহলেই সেটা অতিভুজের সাথে সমান হবে, তাই এই কারণে এটা সত্য লিখছি। 4এরটা চলে আসছি, দেখ 4এরটা বলছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান কি 1 হবে। তো এটা আমরা কিভাবে করব দেখে নে। 4এরটা তো আমরা প্রথমে লিখবো হচ্ছে সাইন 12 ডিগ্রি আমরা লিখলাম, মাইনাস দিয়ে আমরা লিখবো হচ্ছে কজ 78 ডিগ্রি। এবার আমরা কি করব বলতো, সাইন 12টাকে সাইন 12তেই থাকবে, আর পূরক কোণ অনুযায়ী কজ 78 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করে দেবো, পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করলে এটাও সাইন 12 ডিগ্রি হবে, এবং দুটো বিয়োগে থাকলে 0 আসছে, তাহলে এটা 1 কোনো মতে আসছে না, এটা এই কারণের জন্য এটা মিথ্যা লিখবি। ঠিক আছে, এই কারণের জন্য এটা মিথ্যা হবে। 5 দাগেরটা বলছে একটি ঘনক ও একটি গোলকের আয়তনের অনুপাত 363:49, 363:49, ঘনকের বাহু ও গোলকের ব্যাসার্ধের অনুপাত 7:22, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তো 5 দাগেরটা আমরা কি করব, 5 দাগেরটা আমরা করব, দেখ একটা a কিউব হয় আর একটা ইস টু দিয়ে 4/3 পাই আর কিউব হয়। ঠিক আছে, এখানে কিন্তু দেখ বলেছে ঘনকের আয়তন আর একটা গোলকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র a কিউব জানি, আর 4/3 পাই আর কিউব, এবং দুটোর কিন্তু অনুপাত এখানে বলে দিয়েছে কত, 363 আর ইস টু দিয়ে 49। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি বলতো, এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে ঘনকের বাহু আর গোলকের ব্যাসার্ধ। ঘনকের বাহু আর গোলকের যে ব্যাসার্ধটা, ঠিক আছে, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটারও আমাদের কিউবে ভাঙতে হবে, আর এই সংখ্যাটাকেও আমাকে কিউবে ভাঙতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটার যদি আমরা কিউবে ভাঙি, অথবা 7 আর 22 দিয়ে যে এটা ধরেও তোরা করতে পারিস। ঠিক আছে, এটা ভাঙার থেকে এটা দিয়ে ধরে করাটা বেশি বেটার হবে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, এটা দিয়ে করাটা একটু টাফ হয়ে যাবে তোদের ক্ষেত্রে। 7 আর 22 দিয়েছে, তো 7-এর কিউব করে দে, 7-এর কিউব করলে কত হয়
সাত সাত গুণ সাত 49, 49কে 7 দিয়ে গুণ করলে 343 হয়। তাহলে 343 তো কোনো মতে এটা আসছে না, এটা 363 আছে, এই কারণের জন্য এটা মিথ্যা লিখবি, ঠিক আছে? এটা এই কারণের জন্য মিথ্যা লিখবি। জাস্ট একটা বের করলেই হবে, বাকিটা 49টা ধরে না করলেও চলবে, কারণ ঘনকের এখানে 7 বলেছে, ঘনকের বাহু, তাহলে তার কিউব করে দিলেই তো আমরা ফার্স্টেরটা পেয়ে যাবো, কিন্তু এখানে 363 আছে, কোনো মতেই 363 আসছে না, 343 আসছে, ঠিক আছে? 6টা হচ্ছে মধ্যক, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, তো এটা হচ্ছে মিথ্যা, মধ্যক হবে না, যৌগিক গড় হবে, ঠিক আছে? এখানে মাথায় রাখবে মধ্যকটা হবে না, এটা হবে না, এটার বদলে কি হবে, যৌগিক গড় হবে, তাই এটাও মিথ্যা হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারগুলো মিলিয়ে নিবি, প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, ঠিক আছে? 6টাই এখানে বলে দিলাম, যে কোনো 5টা অবশ্য করতে হয়। চলে আসছি আমরা নেক্সট 4 দাগের গুলো এবার দেখাচ্ছি, দেখ 2 মার্কসে, যেটাকে আমরা এসএকিউ বলে থাকি। প্রথমে আমরা প্রথম অঙ্কটা কি বলছে দেখে নে। প্রথমটা বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা এক্স প্রতি বছর 10% হারে লোক সংখ্যা বৃদ্ধি হলে ওই 2 বছর পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত ছিল। একটা জিনিস মাথায় রাখবি, ছিল যদি কোনো জিনিস থাকে, ছিল, তখন কিন্তু সেই ক্ষেত্রে পি এর মানটা বের করতে হবে। কোনো জায়গায় ছিল, ছিলটাকে আমরা ইংরাজিতে পাস্ট টেন্স বলি, তো পাস্ট টেন্সের পি বের করতে হবে, অর্থাৎ এখানে এ দেওয়া রয়েছে, এটা এ দেওয়া রয়েছে, ঠিক আছে? এ দেওয়া রয়েছে আর ছিল মানে হচ্ছে পি, পি এর মানটা বের করতে হবে। তো আমাদের সূত্রটা আশা করি তোরা সবাই জানিস, এ ইকুয়াল টু পি প্লাস আর বাই 100⁴n, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে বা দিয়ে আমরা করতে পারি, এর জায়গায় এক্স লিখবো, পি এর জায়গায় পি থাকবে, 1 প্লাস 10/100, আর এটা হয়ে যাবে কি, এন মানে হচ্ছে এখানে স্কোয়ার হবে। তাহলে বা দিয়ে আমরা এটা লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়াল টু পি ইন্টু, এটা হয়ে যাবে 11/10, কেন, কারণ 0 0 কেটে যাচ্ছে, 10 আর 1 11, 11 স্কোয়ারে আসছে। তার মানে আমরা যদি এটাকে ভেঙে দিই, তাহলে এক্স ইকুয়াল টু পি ইন্টু 11 স্কোয়ার 121 হয়, আর 10 স্কোয়ার 100 হয়, ঠিক আছে? তাহলে আমরা বা দিয়ে কি লিখতে পারি, পি সমান সমান, আমাদের তো পি এর মানটা বের করতে হবে, তাহলে এক্স গুণ এটা উল্টে যাবে, 100টা উপরে যাবে আর 121টা নিচে থাকবে, তাহলে আমরা অ্যান্সার পেলাম 100x/121, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? যারা যারা এটা অ্যান্সার করেছিস উত্তরে জন লিখতে হবে, যারা যারা এটা অ্যান্সার করেছিস তাদের একদম ঠিক গেছে। চলে আসছি আমরা নেক্সট 2 দাগেরটা, দেখ 2 দাগেরটা হচ্ছে একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2 দিয়েছে এবং তাদের মোট লাভের 5% দান করার পর এ এর লভ্যাংশ 8,550 টাকা হয়, তবে মোট লাভের পরিমাণ কত আমাদেরকে বের করতে বলেছে। তো একদমই সোজা, এটা দেখে নে আমরা কিভাবে করব। প্রথমে আমরা এটা মোট লাভটা ধরে নেবো হচ্ছে এক্স টাকা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মোট লাভ, মোট লাভ আমি এখানে এটা ধরে নিলাম হচ্ছে এক্স টাকা, ঠিক আছে? তাহলে মোট লাভটা যদি এক্স টাকা হয়, তাহলে লাভের এখানে 5%, লাভের 5% মানে হচ্ছে এক্স গুণ 5/100, তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসছে, x/20 টাকা, ঠিক আছে? এত দূর বোঝা গেছে। তাহলে বাকি লাভটা আমরা কি করে বের করব, বাকি লাভ আমাদেরকে বের করতে হবে এক্স মাইনাস x/20, তাহলে 20 থেকে একটা এক্স বাদ দিলে এখানে পেয়ে যাব 19x/20 টাকা, ঠিক আছে? 19x/20 টাকা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে স্যার কি করব, বলছে এর লভ্যাংশ আমাকে বের করতে হবে, এর লভ্যাংশ, তাহলে এর লভ্যাংশ সমান সমান আমরা লিখতে পারি 19x/20 আর ইন্টু দিয়ে কত হবে 3/5, মানে আনুপাতিক ভাগারটা এখানে লিখতে হয়, ঠিক আছে? আনুপাতিক ভাগার এটা হচ্ছে 3/5। এবার এটা যদি কাটাকুটি করিস, ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কি আসছে, আচ্ছা কাটাকুটি তো এটা যাবে না, এটা এরকমই থাকবে, এটা টাকা লিখে দিলাম। তাহলে আমরা এবার প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নানুসারে কি বলেছে, এই 19x × 3
আর বাই দিয়ে 5 কুড়ি 100, এটা ইকুয়াল টু বলে দিয়েছে 8,550 টাকা, এটা বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, এটাকে ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, 8,550 গুণ ওপরে চলে যাবে 100, আর নিচে চলে আসবে হচ্ছে 19 গুণ 3, এটা চলে আসবে। এবার হচ্ছে কাটাকুটি করার পালা। দেখ 19 দিয়ে এটা কি ডাইরেক্ট কাটাকুটি করা যায়? যায় তো অবশ্যই, কিন্তু কত দিয়ে কাটাকুটি করা যায়, কত দিয়ে কাটাকুটি করা যায় দাঁড়া দেখে নিই। 8550 ভাগ 19, এখানে আসছে 450, আর 3 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি 3 15 45 মানে হচ্ছে 150, 150 আর 100 যদি গুণ করি তাহলে এখানে 15,000 টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, 15,000 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পারলাম। এটা 2 দাগের অঙ্ক। ঠিক আছে, 15,000 টাকা হচ্ছে লাভের পরিমাণ, এটা 2 দাগের অঙ্কটা হবে। চলে আয় এবার 3 দাগের অঙ্কটা, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো এই অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে আমরা যদি সাজাই তাহলে কিভাবে সাজাবো দেখে নে। প্রথমে 9 দিয়েছে, দেখ 9 আর রুট, এখানে রুট বেসে 7 রয়েছে। তাহলে আমরা কি করব দেখে নে, 3 দাগেরটা আমরা করছি। তো এখানে রয়েছে হচ্ছে 9 আর রুটের এইখানে ভাঁজের মধ্যে রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি 9 টু দি পাওয়ার 1/7, তারপরে রয়েছে হচ্ছে 5, এখানে রয়েছে 6, তার মানে এটাও জানি 5 টু দি পাওয়ার 1/6, আর 2 রয়েছে কিউব রুটে রয়েছে, কিউব রুট, তাহলে এটা হয়ে যাবে 1/3। এবার আমরা এই তিনটের কি করব, এই তিনটের যে সূচকের হরের যে পথটা আছে সেটাকে আমরা সেম করার চেষ্টা করব। তাহলে 7, 6 আর 3, এটার আমরা যদি লসাগু করি 42 হবে। তাহলে এটাকে যদি আমরা 42 করি তাহলে 6 7 42 হচ্ছে, এটা হয়ে যাবে 6 7 42, আর এটা হয়ে যাবে 42 করতে গেলে 3 দিয়ে 42 করলে হচ্ছে 3 14 42। তাহলে আমরা সবকটা 42 করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি 9 টু দি পাওয়ার 6 তার 1/এর 42, এটা পাচ্ছি 5 টু দি পাওয়ার 7 তার 1/এর 42, আর এটা পাচ্ছি 2 টু দি পাওয়ার 14 তার 42। ঠিক আছে, এবার এটা একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোরা যদি কোনো অন্য নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাস, যেটার কোনো শর্টকাট নিয়ম আছে কিনা, আমি তো এটাই জানি। ঠিক আছে, এবার এটা একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে, যেমন 9 টু দি পাওয়ার 6, 9 টু দি পাওয়ার 6 হচ্ছে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি 531441, এটা বেরোবে, এটা 1/এর 42 হবে। আর 5 টু দি পাওয়ার 7 এটা করলে হচ্ছে 7 8 1 2 5, এটা হয়ে যাবে 1/এর 42, আর 2 টু দি পাওয়ার 14 মানে হচ্ছে 16,384, এটা হয়ে যাবে 1/এর 42। ঠিক আছে, এবার প্রশ্ন যেটা করেছে যে ঊর্ধ্বক্রমে কিসে বলেছে, অধক্রমে সাজাতে। আচ্ছা, অধক্রম মানে হচ্ছে যেটা আমরা জানি বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় এখানে দেখতে পাচ্ছি আর 9 রয়েছে, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 9। ঠিক আছে, এটা সব থেকে বড়। তারপরে হচ্ছে 5 রয়েছে, তারপরে 5 রুটের মধ্যে রয়েছে, আর তারপরে রয়েছে হচ্ছে 2। ঠিক আছে, এইভাবে এটাকে সাজিয়ে করতে হবে। তো আশা করি এটা পেরেছিস, যদি না পারিস তাহলে দেখে নিস। নেক্সট আমরা চলে আসছি 4 দাগেরটায়। বলছে এ ভ্যারিজ অ্যাজ বি, এবং যখন এ সমান সমান 2 তখন বি সমান সমান 14 হয়, এ সমান সমান 5 হলে বি এর মান কত আমাদেরকে বের করতে বলেছে। 4 দাগেরটা দেখাচ্ছি, দেখে নে। তো আমাদের প্রথমে বলেছে এ ভ্যারিজ অ্যাজ বি রয়েছে, তাহলে এ ভ্যারিজ অ্যাজ বি লিখে দিলাম। তাহলে এটার থেকে আমরা লিখতে পারি এ সমান সমান কে বি, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, এবং এটা কিন্তু লিখতেই হবে, কে থার্ড ব্র্যাকেটে কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক, এটা লিখতেই হবে কিন্তু বলে দিলাম। যারা লেখেনি তাদের কিন্তু নাম্বার কমে যাবে। এবার বলেছে এর মান 2 বসালাম, কে এর মান আমরা জানি না, আর বি এর মান বলেছে 14। তাহলে এখান থেকে আমরা কে এর মান বলতে পারি, তাহলে 2 দিয়ে 14কে যদি 14 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে 1/7 আসছে, তাহলে 1/7 পেয়ে গেলাম। তাহলে সুতরাং দিয়ে যদি অঙ্কটাকে আমরা আবার টুকে ফেলি
তাহলে এখানে এর মানটা কি হবে, এর মানটা এখানে বলে দিয়েছে 5, এর মানটা 1/7, আর বি এর মান আমরা জানি না। তাহলে বি এর মান বের করলে 5 7 কত হচ্ছে, 35 হচ্ছে। তাহলে অ্যান্সার যাদের 35 এসছে তাদের একদম সঠিক এসছে। ঠিক আছে, এটা 4 দাগেরটা হয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট পেজে। নেক্সট পেজে কি বলছে, 5 দাগেরটা আমরা করব। বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। এটা আমরা কি করে করব, 5 দাগেরটা দেখে নিন। আমরা এটা করব হচ্ছে, প্রথমে এই যে একটা গোল টানলাম, তারপরে এর ভেতরে আবার একটা গোল টানলাম, ঠিক আছে, তারপরে এটাকে জুড়ে দিলাম। এবার এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব আমাকে বের করতে হবে। আমি এক্সট্রা একটা কাজ করব, এখান থেকে এটা আর এখান থেকে এটা জুড়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের লেখালেখি কি হবে, এটা নামকরণ করলাম এ, এটা বি, এটা সি, আর এটা নিচেরটা এই যে যে জায়গাটায় যে ছেদ করছে এই জায়গাটার আমরা নাম দিলাম হচ্ছে ডি। এবার আমরা কি করব, এখানে এসির মানটা বলে দিয়েছে বিসির সাথে সমান এবং 10 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এসির মানটা আমরা সবসময় জানি বিসির মানের সাথে সমান। ঠিক আছে, এসির যা মান বিসির মানের সাথে সমান। কেন, এখানে বলে দিয়েছে যে দুটি সমান বৃত্ত, ঠিক আছে, সমান ব্যাসার্ধের 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটো সমান বলে দিয়েছে। ঠিক আছে, এবার সিডির যে দৈর্ঘ্যটা আমরা যদি বের করি সি থেকে ডি, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 12কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 6 সেন্টিমিটার বেরোবে পুরোটা 12। ঠিক আছে, সি থেকে আমরা ধরে নিলাম ই পর্যন্ত পুরোটাই হচ্ছে 12 বলে দিয়েছে। সাধারণ জ্যায়ের যে দৈর্ঘ্য, এটা সাধারণ জ্যা, সি ইটা হচ্ছে সাধারণ জ্যা। হ্যাঁ, এবার আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এসিডি ত্রিভুজের কোণ এ, তারপরে ডি, তারপরে সি ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, এডিসিটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে পিথাগোরাসের সূত্র পড়বে। পিথাগোরাসের সূত্র আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে সিডি কোনটা, এই যে সি থেকে ডি, এই যে সিডি এটার স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসিটার স্কোয়ার। এবার মান বসিয়ে দেবো, সিডির জায়গায় এখানে বসাবো 6-এর স্কোয়ার, এডির মানটা এডির স্কোয়ারই থাকবে, আর এখানে বসাবো হচ্ছে 10-এর স্কোয়ার। তাহলে বাদই আমরা বলতে পারি এডি স্কোয়ার সমান সমান 10-এর স্কোয়ার 100 আর 6-এর স্কোয়ার 36। 100 থেকে 36 বাদ দিলে 64 হয়। তার মানে এডির মানটা আমরা পেয়ে গেলাম 8 × 8 = 64। তাহলে এডির মানটা আমরা পেয়ে গেলাম 8। তাহলে এডির মান যদি আমরা 8 পেয়ে যাই, তাহলে সুতরাং দিয়ে আমরা এবির মানটা বলতে পারি 2 গুণ এডি হবে, আর 2 গুণ এডি মানে 8 2 16। তাহলে 16 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার। তাহলে এবির যে মানটা, অর্থাৎ দুটো কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা, সেটা 16 সেন্টিমিটার বেরোবে। চলে আসছি নেক্সট 6 দাগেরটা বলছে 20 সেমি ও 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি এক কেন্দ্র বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তের স্পর্শক হলে এর দৈর্ঘ্য কত হবে। আমরা 6 দাগেরটা করব। তাহলে 6 দাগেরটা আমাকে কি করে করতে হবে, প্রথমে আমাকে এক কেন্দ্রীয় দুটো বৃত্ত এঁকে নিতে হবে। তাহলে এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম এবং তারপরে আবার একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, এক কেন্দ্রীয় বৃত্ত। এবার এর যে জ্যাটা সেটা স্পর্শকের মতন যাচ্ছে। ঠিক আছে, এবং এ থেকে এইটা আর এখান থেকে এটা একটা দাগ যাচ্ছে, এটার নাম দিলাম এ, এটা ও, এটা পি, আর এটা বি। এবার এখানে আমরা যেটা করব, ও থেকে এর যে মানটা সেটা 20/2 দিয়ে ভাগ করে দেবো, কারণ ওখানে ব্যাস বলেছে, অঙ্কে কিন্তু ব্যাস মেনশন করা রয়েছে, অর্থাৎ এটা বেরোবে হচ্ছে 10 সেন্টিমিটার। আর ওপির যে মানটা সেটা বেরোবে কত, 12/2, 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা জানি হচ্ছে কোণ এপিও এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে পারি। সুতরাং পিথাগোরাসের সূত্র কি, এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার।
এটা আমরা বলতে পারি। ঠিক আছে, ও এটা হচ্ছে অতিভুজ। এবার বাঁ দিয়ে আমরা কি করব, এপির জায়গায় এপি স্কোয়ার লিখবো। ওপির মান বলে দিয়েছে 6 আর ও এর মান বলে দিয়েছে 10। তার মানে আমরা এপি স্কোয়ারের মান কি করে বের করব, এটা হচ্ছে 100 আর 6 6 হচ্ছে 36, 100 থেকে 36 বাদ দিলে 64 হয়। তাহলে আমরা এপির মান বলতে পারি 8 8 64, অর্থাৎ 8 সেন্টিমিটার এটা বেরিয়ে গেল এপির মান। ঠিক আছে, এবার আমরা যেটা করব যে এবির মান বের করতে বলেছে, তাহলে এটা 8 গুণ 2 হবে, এটাও 16 সেন্টিমিটার বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 6 দাগেরটাও 16 সেন্টিমিটার বেরোচ্ছে। এইভাবে করতে হবে। নেক্সট আমরা চলে আসছি পরেরটায়, 7 দাগেরটা বলছে 6 সেমি দৈর্ঘ্যের দেশলাই কাঠির 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময় যদি একটি উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 20 সেমি হয়, তবে খুঁটিটার উচ্চতা কত আমাকে বের করতে হবে। 7 দাগ দিলাম। প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে বলে দিয়েছে এটা 6 আর এটা 4, আমরা এটা থিটার মানটা জানি না। আর এটা আরেকটাতে দিয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বলে দিয়েছে 20। ঠিক আছে, আর আরেকটা যেটা বলেছে সেটা আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে এখানে আমরা লিখবো 6/4 ইকুয়াল টু এক্স বাই 20, এটা আমরা লিখতে পারি 6/4 ইকুয়াল টু এক্স বাই 20। ঠিক আছে, দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ্য, তাহলে আমরা এই দুটোকে কি করলাম, তুলনা করলাম। এবার এক্স এর মান যদি আমরা বের করি, তাহলে 6 গুণ 20 হচ্ছে। ঠিক আছে, 6 গুণ 20 আর বাই দিয়ে 4 আছে, 4 দিয়ে 20কে কাটাকুটি করলে 5 হয়, আর 5 6 30 হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স এর মানটা এখানে কত বেরোচ্ছে, 30। তার মানে এখানে লিখতে হবে যে ওই একই সময়ে যদি একটি উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 20 সেমি হয়, তবে খুঁটিটির উচ্চতা হবে হচ্ছে কি বললাম, 30 সেমি। ঠিক আছে, এটা 30 সেমি হবে। এবার এটা ত্রিকোণমিতির অঙ্ক ধরেও করতে তোরা পারিস, হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ট্যান থিটা ধরেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা আমি আমার দেখালাম যে এই প্রসেসেও করা যায়। 8এরটা কি বলছে দেখ, বলছে এ ও বি দুটি পরস্পর পূরককোণ প্রমাণ করো যে এই যে দুটো রাশি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখাচ্ছি আমি 8 দাগেরটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে 8 দাগেরটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 8 দাগের অঙ্কটা প্রথমে আমাদের সাইন এ আর প্লাস দিয়ে সাইন বি তার হোল স্কোয়ার করে দেব। তাহলে এটা সূত্র ফেলবো, আর সূত্রটা কি, সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ আর সাইন বি, আর প্লাস দিয়ে হয়ে যাবে কি সাইন স্কোয়ার বি। এটা আমরা লিখলাম। এবার সাইন স্কোয়ার এর জায়গায় সাইন স্কোয়ার এ লিখবো, প্লাস 2 সাইন এর জায়গায় সাইন এ লিখবো, আর সাইন বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ লিখবো। কেন, কারণ আমরা জানি এ আর প্লাস বি মিলে 90 ডিগ্রি হয়, তাহলে বি কোণের মান লিখতে গেলে কি হবে, 90 মাইনাস এ হবে। এটাই আমরা বি এর জায়গাটায় বসিয়ে দিলাম। একইভাবে এটাতেও তাই, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ, এটা বসিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ, আর এটা হয়ে যাবে কস এ, আর এটা হয়ে যাবে হচ্ছে কস স্কোয়ার এ। তো আমরা জানি যে সাইন স্কোয়ার এ এবং কস স্কোয়ার এ এই দুটো মিলে এইটা আর এটা মিলে 1 হয়, তাই 1 লিখলাম। আর পুরো থাকছে হচ্ছে 2 সাইন এ ইন্টু কস এ। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই আমি এটাকে লিখবো হচ্ছে প্রমাণিত বলে। এইভাবে করতে হবে অঙ্কটা। নয় দাগেরটা চলে আসছি, বলছে একটি কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 43,932। কোনটির মান কত আমাদেরকে জানতে হবে।
তো আমরা এখানে কি করব, IX দিয়ে ধরি এখানে যে ডিগ্রিটা রয়েছে সেটাকে আমরা ডি দিয়ে মেনশন করলাম, মিনিটটাকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম, আর সেকেন্ডেরটাকে এস দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটি কিউ বা প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি ডি প্লাস এম প্লাস এস ইকুয়াল টু 43,932 টাকা। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার আমরা কি করব, কোণের মান ডিগ্রি এককে। তাহলে আমরা এখানে কি করব, এখানে ছোট ছোট জিনিস লিখতে হবে। কোণের মান ডিগ্রি এককে, এটাকে আমরা কি ধরছি, ডি। তারপরে হচ্ছে কোণের মান মিনিট এককে, তাহলে কত হবে 60 ডি। আর কোণের কাটা সেকেন্ড, এটা হয়ে যাবে কত, 3600 ডি। 3600 ডি আমরা পেলাম। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো ডি এর জায়গায় ডি, এম এর মানটা পেলাম 60 ডি, আর সেকেন্ডটা পেলাম হচ্ছে 3600 ডি ইকুয়াল টু 43,932। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে 3661 ডি আর ইকুয়াল টু আসছে 43,932। তারপরে ডি ইকুয়াল টু 43,932 আর বাই দিয়ে দেবো 3661। তাহলে এটাকে ডাইরেক্ট তোরা কাটাকুটি করতে পারিস, কাটাকুটি তোরা দেখবি আসবে হচ্ছে 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোনটার মান আমরা পেয়ে গেলাম কত, 12 ডিগ্রি। 10 দাগেরটা বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ বেধ তিনটেই বলে দিয়েছে, তাকে গলিয়ে 2 সেমি ব্যাসের কতগুলো গোলক প্রস্তুত করা যাবে। তো আমি এটা ডাইরেক্ট করছি, দেখ ডাইরেক্ট। প্রথমে আমরা কি করব, 16 গুণ 8 গুণ 5 পূর্ণ 1/2, আর নিচেরটা হচ্ছে 4/3 পাই 1/3। এবার এটাকে আমরা কাটাকুটি করব, 16 গুণ 8 গুণ 5 গুণ 10 11/2, আর নিচে আসছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 1 ইন্টু 1, মানে 3টে 1। তাহলে 1-এর কিউব করলে আমরা জানি 1ই হয়। এবার কাটাকুটি আছে, 2 দিয়ে 8কে কাটাকুটি করলে 4 হয়। তাহলে আমরা কি কি পাচ্ছি, 16 গুণ 4 গুণ 11, এটা হয়ে যাবে 3/4, আর এটা হয়ে যাবে 7/22। এবার এটাকে কাটাকুটি করতে হবে, যেমন 4 4 কেটে যাচ্ছে, তারপরে 11 দুগুণি 22 হচ্ছে, আর 2 দিয়ে 8, 8 দুগুণি 16। তাহলে আমরা পাচ্ছি এখানে কত, 3 7 21, 21 8 8 1 8 8 দুগুণি 16, 168টা গোলক পাচ্ছি। ঠিক আছে, 168। এটা 10 দাগের অঙ্কটা ছিল, খুবই ভালো অঙ্ক এটা। 11 দাগেরটা বলছে আর একক ব্যাসার্ধ ও এইচ একক উচ্চতা বিশিষ্ট কোনো লম্ববৃত্তাকার শঙ্কুকে উলম্ব বরাবর সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল কত হবে। তো এটা আমরা কিভাবে করব, 11 দাগেরটা জাস্ট আমাদের সূত্র ফেলে দিতে হবে। তো আমি এখানে 11 দাগেরটা এঁকে দেখাচ্ছি। এখানে বলেছে আর একক ব্যাসার্ধ আর এইচ একক উচ্চতা বিশিষ্ট কোনো লম্ববৃত্তাকার শঙ্কুকে উলম্বভাবে সমানভাবে ভাগ করে প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল কত। তো আমরা প্রথমে একটা এখানে শঙ্কু এঁকে নিলাম। ঠিক আছে, তো আমরা এটা কি করলাম, শঙ্কু এঁকে নিলাম। এবার এটাকে আমরা কি করব, মাঝখান থেকে এটার নাম দেবো হচ্ছে এইচ, আর এটার নাম দেবো হচ্ছে আর, ব্যাসার্ধটা আর আর উচ্চতাটা এইচ। তাহলে এর যদি একটা পোর্শন নেওয়া হয় তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু আর ইন্টু এইচ। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং তার সাথে প্লাস রয়েছে পাই r²/2। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এটার কষার কিছু নেই, এটা এইভাবেই কিন্তু ছবিটা এঁকে বোঝাতে হবে। ঠিক আছে, এটার কষা কিছু মানে কষতে হবে না আলাদা করে কিছু। এবার আমরা চলে আসছি হচ্ছে 12 দাগেরটায়।
12 দাগেরটা আমরা কি করে করব একটু দেখে নিই। বলছে যদি এখানে সামেশন এক্স আই মাইনাস 3 ইকুয়াল টু 0 আর এক্স আই প্লাস 3 ইকুয়াল টু 66 হয়, তাহলে এক্স বার এবং এন এর মান কত আমাকে বের করতে বলেছে 12 দাগেরটা। তো আমরা প্রথমে কি করব, সামেশন দিয়েছে সামেশন এক্স আই মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা লিখতে পারি, এটা কোথায় থেকে হবে, আই 1 থেকে এন পর্যন্ত, আয়ের মান 1 থেকে এন পর্যন্ত। এবার আরেকটা এখান থেকে আমরা বলতে পারি, এটাকে যদি আমরা ভেঙে দিই বা দিয়ে, তাহলে সামেশন এক্স আই, এটা আই 1 থেকে এন পর্যন্ত, আর এটা 3 ইন্টু, এটা 3 হবে, এটা আয়ের মান 1 থেকে এন পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে সমান সমান দিয়ে করা যেতে পারে, বা দেওয়া যাবে না। এবার সামেশন এক্স আই, এটা আমরা জানি এন এক্স বার হয়, আর এটা কি হয়ে যাবে, 3n হয়ে যাবে, তার মানে এটার মান আমরা 0 পাচ্ছি। সরি, এটা কিন্তু বাই হতো, এখানে ভুল করে দিয়েছি। তাহলে এন এক্স বার মাইনাস 3n ইকুয়াল টু 0। আরেকটা দিয়েছে রাশি, দেখো এখানে বলেছে সামেশন এক্স আই মাইনাস প্লাস 3, এটাও এন এবং আই 1 থেকে এন পর্যন্ত। এটাকে আমরা কি করব, একই প্রসেসে এন এক্স বার হবে প্লাস দিয়ে 3n হবে ইকুয়াল টু 66। ঠিক আছে, এত দূর। এবার আমরা কি করব, এটাকে আমরা অপনয়ন মতন করব। প্রথমে এন এক্স বার প্লাস 3n ইকুয়াল টু 66 লিখবো। প্রথমেরটা কি আছে, মাইনাসে আছে, তাহলে প্রথমেরটা 0 লিখবো, আর তারপরে এন এক্স পাই প্লাস 3n ইকুয়াল টু 66 লিখবো। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা বের করতে হবে, প্রথমে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এন এর মান। এন এর মান কি করে বের করবো, সাইন চেঞ্জ করে দিচ্ছি। তাহলে সাইন চেঞ্জ যদি আমরা করে দিই, তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে -6n ইকুয়াল টু -66। তাহলে মাইনাস মাইনাস দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে বা দিয়ে আমরা বলতে পারি মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এন এর মান আমরা পেলাম 6 11 66, অর্থাৎ 11 আমরা পেয়ে গেলাম। এবার সুতরাং দিয়ে আমরা বসিয়ে দেবো মেন অঙ্কটায়। বলছে এন এক্স বার মাইনাস 3n ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এন এক্স বার মাইনাস 3 ইন্টু 11 সমান সমান 0। এন এক্স বার মাইনাস, আচ্ছা এখানে এন এর মান তো 1 বেরোয়নি, 11 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে 3 11 33 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি, এখানে এন এক্স বার এটা আমরা লিখতে পারি, তাহলে এন এক্স বার, আচ্ছা তার আগে বলে দিই এখানে আরেকটা জিনিস আছে, 11 আছে, 11 এখানে 11 রয়েছে, এন এর মান হচ্ছে 11। ঠিক আছে, এখানে 11 বসালাম, এটা এন নয়, এটা 11 বসবে, এটাও 11 বসবে। ঠিক আছে, এটা কিন্তু 11 আসছে। এবার আমরা কি করব দেখে নে, তাহলে এটা 11 এক্স পাই আর মাইনাস 33, ওটা হয়ে যাবে 33টা এই পাশে, তাহলে এক্স বার ইকুয়াল টু 11 দিয়ে 33কে ভাগ করলে 3 বেরোয়, তাহলে এক্স বারের মান হচ্ছে 3 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা করিয়ে দিলাম হচ্ছে পুরো এই সেটটা করিয়ে দিলাম। যারা যারা মক টেস্ট দিয়েছিস তারা একটু আমাকে নাম্বারগুলো বলবি। ঠিক আছে, টেলিগ্রামে বললেও হবে, তারপরে হোয়াটসঅ্যাপে বললেও হবে। ঠিক আছে, তোরা যেখানেই বলিস না কেন যে টোটাল কত পেয়েছিস আমাকে একটু জানিয়ে দিবি। যারা পরে লেট করে দেখছিস তাদেরকে বলে দিই ইউটিউবে এটা আমি পাবলিশ করে দেবো এক্ষুনি, ইউটিউব থেকে এটা মিলিয়ে নিবি যে মক টেস্টটা আমি আগের সপ্তাহে যে দিয়েছিলাম।
তার সম্পূর্ণ সমাধান আমি করে দিলাম এমসিকিউ আর এসিকিউ। ঠিক আছে, কারোর কিছু জিজ্ঞেস করার আছে?